আসসালামু আলাইকুম, এসএসসি 26 কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অনেকেই আইসিটি নিয়ে প্রশ্ন করতেছিলে যে আইসিটি তোমাদের লাগবে। তো আইসিটি আজকে তোমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ। তো আইসিটিতে তোমরা অনেকেই পড়ো না, করো না, কি করবো? তো আজকে আমি আইসিটিটা এমনভাবে তোমাদের পড়াই দিব, বুঝছো? এমনভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের আর নেক্সট টাইম আর না পড়া লাগে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো তোমাদের যে ক্লাস 10 এর আইসিটি বইটা আছে তোমরা একটু পড়ো তো ভাইয়া। আমাদের তো স্মার্ট বোর্ড নাই, তো আমরা ওই তোমাদের মেইন টপিকগুলো আছে না, ওইগুলো পড়াই দিব ইনশাআল্লাহ, যেগুলো পরীক্ষা আসে আর কি, কার্যকরী তোমাদের জন্য। ঠিক আছে? তোমরা প্রথমে আইসিটির যে প্রথম আমি বইটা নিলাম, কিছু কিছু লেখা রাখছি আর কিছু কিছু বই আছে, বইয়ের থেকে আমি মেইন টপিকগুলো তোমাদের আর কি লেখা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তোমাদের প্রথম অধ্যায় দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। কিন্তু তোমাদের তথ্য প্রযুক্তি বইয়ের মধ্যে এখন যে শেখ হাসিনার যে ছবিটা আছে এটা কিন্তু বাদ করে দেওয়া উচিত ছিল, বুঝছো? আর তোমরা যে সময় পরীক্ষা শেষ হবো পৃষ্ঠাটা ছিঁড়া ফেলবা টানবে। আচ্ছা যাই হোক, তোমরা আমরা পরের মধ্যে চলে যাই। ঠিক আছে? 2 নম্বর পৃষ্ঠায় চলে যাও তোমরা, 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা বইটা হাতে নাও, আমি তোমাদের বলি এবং তোমরা আর কি দেখো, আর মেইন টপিকগুলো আমি ইনশাআল্লাহ তোমাদের এখানে লেখা দিব আর তোমরা এটা নোট করে নিবা। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। এখানে বলছে বিগত যে শতাব্দীগুলো ছিল, শতাব্দী যে সম্পদগুলো ছিল আগে, এখন 21 শতকে এসে পুরোপুরি আপডেট হয়ে গেছে, মানে অনলাইনের যুগে চলে আসছে আর কি, এটা বুঝেছি। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। আসলে বর্তমান যুগে জ্ঞান ছাড়া কিন্তু তেমন কিছুই নাই, মানে জ্ঞান, তোমার যদি জ্ঞান না থাকে তোমার কেউ মূল্য দিব না, স্বাভাবিক। যেমন একজন চাকরিজীবী আর একজন কৃষকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেমন একজন চাকরিজীবীকে যেমন সম্মান এবং সিলুট দিবে, তেমন কি একজন কৃষককে যেমন সম্মান বা সিলুট দেওয়া হয়। কিন্তু কিন্তু নিজের বিবেকে যদি বলো তাহলে একজন কৃষকই কিন্তু প্রকৃতপক্ষে সম্মানের যোগ্য, কারণ তাদের দ্বারাই কিন্তু আমরা বর্তমানে মানে যে খাবার খাচ্ছি, এই খাবারগুলো তাদের কারণে কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে বর্তমান সিচুয়েশনে আসা আমরা তাদেরকে তেমন ভাবে মূল্যটা দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে। তো যার অর্থ হচ্ছে কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়। এই যে দেখো, কৃষি, খনিজ সম্পদ এবং শক্তির উৎস নয়, মানে এগুলো হচ্ছে বর্তমানে মানে এড়াই গেছে জিনিসটারে, এড়াই যায়, মানে মানুষ জ্ঞানের মানে অনলাইনের যুগে এসে বসে। তারপর হচ্ছে শিল্প কিংবা বাণিজ্য নয়, এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের যে জ্ঞানের কারণে মানুষ নিজের থেকে নিজে একজন আরেকজন থেকে আপডেট হচ্ছে, এরকম। তারপর তার কারণে শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। আচ্ছা, পৃথিবীর সম্পদের এই নতুন ধারণা সারা পৃথিবীতে মানুষের চিন্তা ভাবনার জগৎকে পাল্টে দিয়েছে। আচ্ছা, পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। হ্যাঁ, বর্তমানে ঠিক, কারণ পৃথিবীতে 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য যেমন একজন আরেকজনের সাথে অতপ্রতভাবে কম্পিটিশন জড়িত। যেমন তুমি তোমার পিছনে যে মানুষ, যেমন তোমার পিছনে যে ব্যাক বেঞ্চার বা তোমার যে মানে সামনে যে আছে, তারে হারানোর জন্য যতটা চেষ্টা করো, আবার যেমন ধরো একজন বলো, আরে কি বলে, বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা আছে না, এই ব্যবসায়ীদেরকে, বড় ব্যবসায়ীদেরকে ছোট ব্যবসায়ীরা যারা আছে তারা বড় ব্যবসায়ীদেরকে কিভাবে হারানো যায় সেইভাবে কম্পিটিশন লাগে আছে না, মানে একজন আরেকজনকে হারানোর জন্য যে প্রতিযোগিতামূলক না, এরকম 21 শতকে আসা মানুষ অনলাইনের যুগে একজন আরেকজনকে কিভাবে পিছনে ফেলাবে, কিভাবে আপডেট হওয়া যায়, নিজেকে কিভাবে মানে যত উপরে ফেলা যায় ওই হিসাবে চিন্তা করে, বুঝছো? আচ্ছা, তারপর আমরা সবাই অনুভব করতে পারছি 21 শতকে পৃথিবীটা আসলে জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। এটা তোমরা বাস্তবে দেখতে পাচ্ছ যে জ্ঞান ভিত্তিকের উপর দাঁড়াতে শুরু করেছে। 21 শতকে এসে আমরা আরো দুটি বিষয় সম্পর্কে জানবো। এই যে আমি বলছি 21 শতকে এসে আমরা দুটি বিষয় সম্পর্কে জানবো। একটা কি? একটা হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। আমরা একটু আগে বললাম একজন আরেকজনের পিছনে যেভাবে থাকে পুরো বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে দেখো ওই যে কি বলে যে, আরে তোমাদের যে টেসলা কোম্পানির মালিক নাম যে ইলন মাস্ক, এরকম যারা বিশ্বের বড় বড় কোটিপতিরা আছে না, বড় বড় ব্যবসায়ীরা,
ওনারা যেমন একজন আরেকজনের পিছনে থাকে, মানে কে কাকে হারাইতে পারে, কে কত উচ্চ মানে কত বড় বড় মর্যাদা যেতে পারে, ওই হিসাবে মানে চেষ্টা করতে থাকে এরকম। তারপর হচ্ছে এই দুটি বিষয় তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই যে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে। তারপরে এখানে দুই একটা জিনিস স্কিপ করে তোমরা চলে আসবা। আমরা জানি পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রাকৃতিক অনুকম্পার উপর নির্ভর করতে হতো। মানে মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, যেমন গাছ গাছালি, তারপরে এর থেকে ফল ফুল, এরকম জিনিস সংরক্ষণ করে মানে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলা ব্যবহার করতো, ওই জিনিসগুলা ব্যবহার করে মানুষকে বেঁচে থাকতে হতো। যেমন গাছের ফল খেয়ে, তারপরে বিভিন্ন পশু পাখি শিকার করে মেরে। এখনকার দেখো, ওই সময় কিন্তু মানুষ অনেক স্ট্রাগল করার কারণে তারা অনেক কষ্ট করে তারপর তারা জীবিকা নির্বাহ করতো। কিন্তু বর্তমান সময় দেখছো, বর্তমান সময় এসে কিন্তু তারা এই যে দেখো মানে ধরো ফল তেমন গাছ থেকে পায়রা আসতে হয় না। বর্তমান বিভিন্ন যন্ত্রপাতি যেমন প্রযুক্তির কারণে মানুষ অটোমেটিক ফল থেকে গাছ থেকে ফল আনতে পারতেছে। তারপর হচ্ছে গাছে কিভাবে পানি দিতে হয়, চীনের চীনের কিন্তু বর্তমানে অনেক আপডেট, আমাদের থেকে হাজার গুণ আপডেট আছে, বুঝছো। তোমরা কিছু কিছু দেখবা অনলাইনের মধ্যে, দেখবা চীনেরা বিভিন্ন ভাবে মানে কিভাবে ফল দেয় গাছের মধ্যে, গাছের মধ্যে কিভাবে পানি দেয়, মানে তারা কিভাবে জিনিসটা মানে যেমন বলে কি বলে, মানে ধরো তারা যে ফল উৎপাদনটা, এই ফল উৎপাদনটা কিভাবে হয় তারা তুমি দেখতে পাবা, দেখলেই বুঝবা। আচ্ছা ঠিক আছে। তো তারপর হচ্ছে মানুষের বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভর কমিয়ে গেছে। তারপর অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর মানুষের যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লব অংশ নিয়েছে 21 শতকে, তারাই পৃথিবীর নিয়ন্ত্রণ করছে। তারপর হচ্ছে এটা তো এগুলো পড়া হয়েছে। তারপরে আমরা চলে যাই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের উল্লেখযোগ্য ব্যক্তির ভূমিকা। যেমন প্রথমে চলে আসে চার্লস ব্যাবেজ, মানে বিভিন্ন চার্লস ব্যাবেজ কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, তারপরে স্বপ্নদ্রষ্টা, প্রকৌশলী, তারপরে নির্মাতাদের বিভিন্ন মানে কাদের হাত ধরে আমরা এই তথ্য প্রযুক্তির জীবনে মানে অগ্রগতি মানে যাচ্ছি আর কি, মানে এসেছি। যেমন ধরো যে কি বলছে, তার এবং তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের নানা গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশের বর্তমানে আইসিটি কে মুঠোর মধ্যে নিয়ে এসেছে, ঠিক আছে। আধুনিক কম্পিউটারের বিকাশ এবং প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ। তার আধুনিক বিজ্ঞানের বিকাশ এবং প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজের হাতে। আচ্ছা, কত সালে চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন? 1791 থেকে 1871। লিখে রাখি 1700 চার্লস ব্যাবেজ, কত সালে জন্ম? 1791 থেকে 1871। এটা একটু মনে রাখো, বুঝছো। এই সালগুলো তেমন আসে না, তো তোমাদের যে মেইন জিনিসটা মনে রাখতে হবে এটা হচ্ছে একজন ইংরেজি প্রকৌশলীর হাতে, মানে ইংরেজি তিনি কি ছিলেন, চার্লস ব্যাবেজ কি ছিলেন? একজন ইংরেজি ও প্রকৌশলীবিদ, ঠিক আছে। লেখা রেখে একজন ইংরেজি ও প্রকৌশলীবিদ, এটা একটু দাগে নাও। হ্যাঁ, এটা লেখা আছে যে তোমাদের চার্লস ব্যাবেজ আছে না, যে কত নাম্বার লাইন, 1 2 3 4 5 নাম্বার লাইনে তোমরা দেখো যে প্রকৌশলী ও গণিতবিদ। ঠিক আছে, তোমরা যদি প্রশ্ন আসে যে কোন বিজ্ঞানী প্রকৌশলী ও গণিতবিদ ছিলেন, তোমরা লিখতে পারবে না চার্লস ব্যাবেজ। আচ্ছা, অনেকে তাকে আধুনিক কম্পিউটার জনক বলে থাকে। এটাও বলতে পারে, প্রশ্ন আসতে পারে আধুনিক কম্পিউটারের জনককে। আধুনিক কম্পিউটার জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। তিনি তৈরি করেছেন ডিফারেন্স ইঞ্জিন। এর প্রশ্ন, তিনি কি তৈরি করেছেন? আমরা জানি তিনি তৈরি করেছেন ডিফারেন্স ইঞ্জিন। বুঝতেছো তোমরা? তারপরে 1991 সালে লন্ডনে বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজ গণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। কত সালে? 1991 সালে লন্ডন জাদুঘরে। কোথায়? লন্ডন জাদুঘরে চার্লস ব্যাবেজের গণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। আচ্ছা, কত সালে? 1991 সালে
লন্ডন জাদুঘরে, লন্ডন জাদুঘরে, লন্ডন জাদুঘরে চার্লস বেবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। চার্লস বেবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। আচ্ছা ঠিক আছে, এখন ভিডিও তো হচ্ছে নাকি দেখি তো একটু ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ভিডিও চলতেছে। তো আমরা কইছিলাম ওই যে ইঞ্জিন জাদুঘরে। আচ্ছা ভাই একটু নিচে দিই, এখানে বুঝছো না? আচ্ছা তারপরে দেখো, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্র পরিকল্পনা করেন কে? অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্র পরিকল্পনা করেন কে? চার্লস বেবেজ। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমরা একটু রাখবা, আমি এটা লিখে দিই। হ্যাঁ, অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নামে দেখো, অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন। গণনা যন্ত্রের পরিকল্পনা, তিনি কিন্তু পরিকল্পনা করেন, তিনি তৈরি করেন নাই। ঠিক আছে, এই অ্যানালিটিক্যাল যন্ত্রটা তিনি, ইঞ্জিনটা সরি ইঞ্জিনটা কিন্তু তিনি এটা যে তৈরি করবেন এটা কিন্তু পরিকল্পনা করেন, কিন্তু তৈরি করেন নাই। ঠিক আছে, তাহলে এতটুকু মানে হচ্ছে চার্লস বেবেজের এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো বললাম তোমরা একটু নোট করে নিবা। তারপরে আসো এডা লাভলেস। কবি লর্ড বায়রনের কন্যা এডা লাভলেস 1815 থেকে 1852। তার জন্ম কত? কবি লর্ড বায়রনের কন্যা কে? কোন কবি? কবি লর্ড বায়রনের কন্যা, বায়রনের কন্যা, কন্যাকে এডা লাভলেস। এডা এডা লাভলেস, এডা লাভলেস ওটি লর্ড বায়রনের কন্যা। এটা প্রশ্ন আসতে পারে কোন কবির মানে কোন কবির কন্যা এডা লাভলেস। এখানে হচ্ছে কোন কবির কন্যা? আমরা জানি লর্ড বায়রনের কন্যা হচ্ছে এডা লাভলেস। কত সালে জন্মগ্রহণ করেন? 1815 থেকে 1852। ঠিক আছে, 1815 সালে হচ্ছে তার জন্ম এবং 1852 সালে হচ্ছে তার মৃত্যু হয়। ঠিক আছে, তারপরে মায়ের কারণে ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী ওঠেন। এখন প্রশ্ন আসতে পারে কার কারণে তিনি বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন? তিনি কার কারণে? মায়ের কারণে। আচ্ছা, তারপরে আরেকটা আছে 1833 সালে চার্লস বেবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগিয়ে লাগিয়ে প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন। ওই যে প্রথমে আমরা দেখছিলাম না যে চার্লস বেবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন। ওই পরিকল্পনাটা তার তার মৃত্যুর তার কয়েকদিন পরে এডা লাভলেস ওই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণা নিয়ে একটি প্রোগ্রামিং এর ধারণা দেন, মানে ওই ইঞ্জিনটাকে কাজে লাগিয়ে একটা প্রোগ্রামিং এর ধারণা দেন। আচ্ছা, তারপরে এখানে তারপরে তারপরে 1840 সালে, তোমরা একটু স্কিপ করে লাইনে যাও, 1840 সালে চার্লস বেবেজ টুরিং বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। এই যে 1840 সালে কি 1840 সালে চার্লস বেবেজ কি করেন? যে তুরিন বিশ্ববিদ্যালয়ে এখানে তোমাদের 1840 সালে কি করেন? চার্লস বেবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার এই যে ইঞ্জিন, এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে একটা বক্তব্য রাখেন। কত সালে? 1840 সালে। এই যে এটাই অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে, এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটা বক্তব্য দেন।
আচ্ছা, বক্তব্য দেন কোথায়? তুরিন বিশ্ববিদ্যালয়। তুরিন বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর এখানে তেমন কিছু নাই। তারপর হচ্ছে এডা লাভলেসের মৃত্যু, তার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সে নোট আবার প্রকাশিত হয়। কোন নোটটা? ওই যে প্রোগ্রামিং যে ধারণা দেয়। তারপরে এই নোট প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন এডা লাভলেসের ওই যে প্রোগ্রামিং এর যে ধারণা দেয় এটাই হচ্ছে সত্যি। এটা তাকে তার জন্য তাকে এডা লাভলেসকে অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা প্রবর্তক বলা হয়, ঠিক আছে। এই কয়েকটা মানে কি কিসের ধারণা প্রবর্তক বলা হয়? অ্যালগরিদম। এডা লাভলেসকে কিসের ধারণা প্রবর্তক বলা হয়? অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণাটাই প্রকাশ করেছে, তাই প্রকাশ করেছেন, ঠিক আছে। তোমরা এই কয়েকটা নোট করো। এরপরে এখানে তেমন কিছু নাই, পরের পৃষ্ঠায় তোমরা চলে যাও। পরের পৃষ্ঠা হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আচ্ছা, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কি করছে? তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করে, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় ধারণা প্রকাশ করেন। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? আচ্ছা, এটাও নোট করো যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কি করেন? তড়িৎ চুম্বকীয় বলের ধারণা দেন। কিসের? তড়িৎ চুম্বকীয় বলের ধারণা দেন। তোমাদের বুঝছো এই যে এইগুলো আছে না, এই যে এই প্রশ্নগুলো আসে যে কবি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল না, এরকম আসবে যে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা কে দেন? কবি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তার জন্ম মৃত্যুটা তেমন আসে না, কারণ তুমি ওনার জন্ম মৃত্যু দিয়ে কি করবা? তোমার জন্ম মৃত্যু তো তোমার মানে পরীক্ষার মধ্যে আসে কোনো লাভ নেই। মানে এগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার আছে মেইন যে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা দেয় কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তারপর প্রোগ্রামিং এর ধারণা দেয় কে? এডা লাভলেস। তারপর হচ্ছে গিয়া কম্পিউটারের জনক কি? চার্লস ব্যাবেজ। এরকমই আসে, জন্ম মৃত্যু আসে। আচ্ছা, তাও তোমরা জানা রাখো, মানে তো মানে পুরা ফুললি প্রিপারেশন নিয়ে যাও ভালো। তোমরা তারপর জানো বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জন্ম কত সালে? 1831 সালে। এবং মৃত্যু কত সালে? 1879 সালে, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় দলের ধারণা বিনা তারের বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করেন। আচ্ছা, ঠিক আছে, এনে আর কিছু নাই, এই যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এতটুকু আছে। তারপরে আমরা চলে যাই হচ্ছে গিয়া জগদীশ চন্দ্র বসু। প্রথম সফল হন বাঙালি জগদীশ চন্দ্র বসু। এখন বলতে পারেন যে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল কে হন? প্রথম সফল হন বাঙালি জগদীশ চন্দ্র বসু। কোন বিজ্ঞানী? বাঙালি কোন বিজ্ঞানী? প্রথম প্রশ্ন আসতে পারে, লেখা রাখো বাঙালি কোন বিজ্ঞানী প্রথম বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হন? এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। তোমাদের লেখা একটু মুছে তারপর তোমাদের লেখা দিতেছি, জায়গা কম তো বুঝছো, এই জন্য ভাই একটু লিখছেন। সরি, কি তোমার এই যে দেখো যে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হন বাঙালি বিজ্ঞানী না, আমি তো ভাবছিলাম সব মনে বিদেশি বিজ্ঞানী থাকবো, বাংলাদেশের টিকার যে মানুষ অবস্থা জীবনে বাংলা বিজ্ঞানী হতে পারবো। এই যে এরা দেখে একটু মনে শান্তি রয়েছে, বাঙালিকে একটু গর্ব বোধ হয় যে একটা বিজ্ঞানী তাও আছে। বাঙালি বিজ্ঞানী
বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। তিনি কি আবিষ্কার করেন? বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণ সফল হন। তিনি কি এটাই আবিষ্কার করেন? এই যে প্রশ্ন আসতে পারে, কে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হন? বিজ্ঞানী, বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জন্ম কত সালে? 1858 থেকে 1937। এটা একটু মনে রাখবা, এগুলো মনে রাখবা, বুঝছো? এটি জাস্ট মনে রাখলে হবে, তেমন লাগবে না। তারপর হচ্ছে আরেকটা জিনিস, 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন। এখন প্রশ্ন আসতে পারে, অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন কে? জগদীশ চন্দ্র বসু। প্রশ্নটা ভাই লিখে দিয়ে তোমার নোট করো। অতি ক্ষুদ্র তরঙ্গ, অতি ক্ষুদ্র তরঙ্গ, ভাইয়া লেখাটি করছে অনেক খারাপ, মনে করো না, একটু বুঝানো। ভাইয়া বলতাছি, ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন। তথ্য প্রেরণে সক্ষম হন, তথ্য প্রেরণে সক্ষম হন। অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সক্ষম হন কে? জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। কত সালে? 1885 সালে। 1895 সালে অতি ক্ষুদ্র তরঙ্গ আবিষ্কার করেন, ঠিক আছে। যে প্রশ্ন আসতে পারে, কত সালে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? জগদীশ চন্দ্র বসু। আর একটি প্রশ্ন আসে এরকম, তোমরা উত্তর কি দিবা? 1895 সালে। এরকম আবার আরেকটা প্রশ্ন আসে, এক জায়গা দিয়ে কত রকমের প্রশ্ন আসে, যে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন কে? জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। তো এখানে আর কিছু নাই। তারপরে আমরা চলে যাই হচ্ছে বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ার সর্বজনীয় স্বীকৃত পান ইতালীয় বিজ্ঞানী। কোন বিজ্ঞানী? ইতালীয় বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি, ঠিক আছে। তিনি কি করেন? বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ার সর্বজনীন স্বীকৃতি পান কে? ইতালীয় বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। কত সাল থেকে কত সালে মানে জন্ম মৃত্যু? 1874 থেকে 1937। দেখো, যে একই কাজ প্রকাশিত হওয়ার সর্বজনীন স্বীকৃতি কে পায়? দেখো, সার্বজনীয় স্বীকৃতি পান ইতালি বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। ঠিক আছে। কত সাল থেকে কত জন্ম মৃত্যু এটা একটু মনে রাখবা, শুধু আঠাশি না, ঠিক আছে। 1874 থেকে 1937। বুঝতেছো ভাইয়া? এই যে আমরা তারপর হচ্ছে এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এমন প্রশ্ন আসতে পারে, বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কাকে? বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় গুগলিয়েলমো মার্কনি। আচ্ছা, তবে প্রথম যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানি মেইন ফ্রেম তৈরি করে। আচ্ছা, এই প্রশ্নটা একটু লিখতে হয় যে আইবিএম কোম্পানি মেইন ফ্রেম তৈরি করেন কে? যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের আইবিএম মাইক্রোপ্রসেসর
মাইক্রোসফট আবিষ্কারের সরি প্রথম যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানি মেইনফ্রেম কম্পিউটার আবিষ্কার করেন। আইবিএম কোম্পানি মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে কে? মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে এই যে গুলিয়ার্মো মার্কনি। ঠিক আছে, এই প্রশ্ন আসতে পারে যে প্রথম যুক্তরাষ্ট্রে আইবিএম কোম্পানি মেইনফ্রেম তৈরি করে কে? গুলিয়ার্মো মার্কনি। তারপর পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রো প্রসেসরের আবিষ্কারের সফল সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়, এটা দরকার নাই। তারপরে আমরা আছি রেমন স্যামুয়েল টমলিনসন। আচ্ছা, 20 শতকে 60-70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কৃত হয়। কি ব্যবহার করে? ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কৃত হয়। প্রশ্ন কিন্তু অনেক আসে যে এটা নিয়ে, যে আরপানেট কিভাবে আবিষ্কৃত হয়। ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে, বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে অন্তঃসংযোগ বিকশিত হতে শুরু হয়। আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। 1971 সালে আরপানেটের ইলেকট্রনিকের মাধ্যমে পত্রালাপের সূচনা করে আমেরিকার প্রোগ্রামার রেমন স্যামুয়েল টমলিনসন। তিনি প্রথম ইমেল পদ্ধতি জারি করেন। একটা প্রশ্ন আছে, কে প্রথম ইমেল পদ্ধতি চালু করেন? রেমন স্যামুয়েল টমলিনসন। ঠিক আছে, এখানে আমি একটু লেখা দিই, তোমরা আবার ভুলে যেতে পারো। এই দেখো যে প্রথম ভাইয়া দেখি প্রথম ইমেল পদ্ধতি চালু করেন কে? চালু করেন হচ্ছে রেমন স্যামুয়েল টমলিনসন। ঠিক আছে, কি প্রথম ইমেল পদ্ধতি চালু করেন কে? রেমন স্যামুয়েল টমলিনসন। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে স্টিভ জবসে যাওয়ার আগে ভাই একটু পানি খেয়ে নিই, ভাই একটু গলাটা শুকায় গেছে। স্টিভ জবস মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। আচ্ছা, স্টিভ জবস 1955 থেকে 2011 সাল 1955 সাল থেকে 2011 সাল স্টিভ জবস কত সালে জন্মগ্রহণ করেন? 1955 সালে। আর মৃত্যু কত? 2011 সাল। লেখা হলো স্টিভ জবস নাকি জবস। স্টিভ জবস কত সালে জন্ম? 1955। আর মৃত্যু কত সালে? 2011। ঠিক আছে, কি করেন? তার দুই বন্ধু স্টিভ ওয়াজনিয়ার ও রোনাল্ড ওয়েইন। তার দুই বন্ধুর নাম কি? দুই বন্ধু আচ্ছা, কত কঠিন নাম, কিন্তু মনে রাখা, বুঝছো? স্টিভ ওয়াজনিয়ার আরেকজন কে? আরেকজন হচ্ছে রোনাল্ড ওয়েইন। ঠিক আছে, তারপরে তারা দুই বন্ধু, তার 3জন বন্ধু, বুঝছো? 1976 সালে 1 এপ্রিল, এনে ভুল লাগছে তোমাদের বই, 1 হবে না, এখানে 1 এপ্রিল অ্যাপল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান চালু করে। ঠিক আছে, এখানে 1 হয় না, 1 হয়। 1976 সালের 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। আচ্ছা, অ্যাপল কম্পিউটারের মালিক কে? তোমরা সবাই জানো অবশ্যই, যারা আইফোন ব্যবহার করো, স্টিভ জবস।
হচ্ছে অ্যাপল কোম্পানির মালিক, ঠিক আছে? এটা তোমাদের কষ্ট করে লেখা লাগবে না, তোমরা জানো। তারপরে প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান। হ্যাঁ, বর্তমানে আসলে এটা অনেক বড় একটা পদে চলে গেছে। তারপরে অ্যাপলের হাতে পার্সোনাল কম্পিউটার নানান পর্যায়ে প্রকাশিত হয়, যেমন ম্যাকবুক, যে আমরা ম্যাকবুক বলি না, এটা কিন্তু পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার ম্যাকবুক, ল্যাপটপ আছে তাদের, ল্যাপটপ কিনতে তারা কিন্তু ল্যাপটপ বলে, তাদের ম্যাকবুক, তারা আলাদা একটা নাম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারা তারপর গেল, তারপরে উইলিয়াম হেনরি বিল গেটস। আচ্ছা, বিল গেটস পৃথিবীর অনেক বড় একটা কোটিপতি ছিলেন এক সময়, বর্তমানে তিনি ছিলেন গেছেন। অন্যদিকে 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার, 1981 সালে আইবিএম কোম্পানি, কি কোম্পানি? আইবিএম কোম্পানি। কত সালে? আচ্ছা দেখো, আইবিএম কোম্পানি কত সালে? 1981 সালে। 1981 সালে তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরির জন্য, তাদের বানানো কম্পিউটার, হ্যাঁ, তাদের বানানো কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরির জন্য উইলিয়াম হেনরি বিল গেটস, অথবা যেকোনো একটা নাম দিতে পারো, যে বিল গেটস এরকম পুরো না লিখে, তার জন্ম কত সালে? 28শে অক্টোবর 1955। যে বিল গেটস নাকি উইলিয়াম হেনরি বিল গেটস, উইলিয়াম হেনরি বিল গেটস, গেটস কত সালে জন্ম? 28শে অক্টোবর 1955, ঠিক আছে? 28শে অক্টোবর 1955 সালে জন্ম তার। ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত মাইক্রোসফটের দায়িত্ব দেন। আচ্ছা, বিকশিত হয় এমএস ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তাদের ধারায় তাদের মাধ্যমে কিসের যে বিকশিত হয়? এমএস ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানি অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার প্রচলিত হয়। কিসের মাধ্যমে? কম্পিউটার, এই যে তাদের বিল গেটস এর প্রতিষ্ঠিত মাইক্রোসফট, তোমরা কিন্তু মাইক্রোসফটের মাধ্যমে কোম্পানি অপারেটিং সিস্টেম গুলো যে আছে, সফটওয়্যার, ওগুলো কিন্তু ব্যবহার করা মাইক্রোসফটের মাধ্যমে, সবগুলোই মাইক্রোসফটের কম্পিউটারের অধিকাংশ জিনিস, ঠিক আছে? তারপরে 1900, তারপরে এটা শেষ, তারপর আমরা চলে যাই স্যার টিমোথি জন বার্নার্স-লি। আচ্ছা, স্যার, তিনি একজন স্যার আর কি, মানে সম্মানিত ব্যক্তি। তবে 1989 সালে স্যার টিমোথি জন বার্নার্স-লি। আচ্ছা, কত সালে? 1989 সালে স্যার টিমোথি জন বার্নার্স-লি। জন্ম কত সালে? জন্ম হচ্ছে জুনের 8, 1955। এখন দেখো একটু মিল আছে, কিন্তু উনিও কিন্তু যে উইলিয়াম হেনরি বিল গেটস জন্ম কত সালে? 1955 সালে। তারপর আবার টিমোথি জন বার্নার্স-লি স্যারের হচ্ছে জন্ম 1955 সালে। দুইটা সেম সেম, কিন্তু তারিখটা খালি ভিন্ন, বুঝছো? এখন দেখো কি তারিখটা হচ্ছে স্যার রাখবো না, টিমোথি বার্নার্স-লি কত সালে জন্ম? জুনের 8, 1955 সালে, ঠিক আছে? বিল গেটস নামে একজন ব্রিটিশ কোম্পানির বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করে। আচ্ছা, কি করেন? তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কি করেন? আর কি করেন? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা আসতে পারে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের সংক্ষিপ্ত রূপ HTTP, এটা তোমরা জানা বলে দেওয়াই আছে। তা বাস্তবায়ন করে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www. জনকের কি www. জনক, ঠিক আছে? আচ্ছা, শেষ, এতটুকু পড়লে চলবে এই জায়গায়। তারপরে মার্ক জাকারবার্গ তো জানো তোমরা, ফেসবুকের প্রতিষ্ঠাতা, বর্তমানে অনেক সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? বর্তমান পৃথিবীর জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক,
এটা তোমরা জানো ফেসবুক এমন কেউ নাই, তোমাদের মধ্যে এমন কেউ আছে কমেন্টে বললো তো যে ফেসবুক ব্যবহার করো না, ফেসবুক ব্যবহার করো না বলতে পারছো, তাহলে আমি আমার কথা এটা চকলেট দেবো যদি সম্ভব হয়, কিন্তু দেওয়া তো সম্ভব না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জাকারবার্গ, কোন বিশ্ববিদ্যালয়ে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তারপর তার 4 বন্ধু মিলে, তার 4 বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুক। 4 বন্ধুর নাম আছে নাকি দেখি তো, 4 বন্ধুর নাম দেওয়া নাই, ঠিক আছে এতটুকুই চলবো। তারপরে আমরা কই যাই, পরের পৃষ্ঠে চলে যাব। ই লার্নিং ও বাংলাদেশ। ই লার্নিং এর মধ্যে একটা জিনিস আছে, ই লার্নিং ইলেকট্রনিক লার্নিং। আমরা জানি না ই লার্নিং মানে ইলেকট্রনের মাধ্যমে যে শিক্ষা সেবা দেওয়া হয়, যে শিক্ষাটা দেওয়া হয় ইলেকট্রনিক লার্নিং। এনে তোমাদের তেমন কোনো বোঝার কোনো জিনিস নাই, যেমন ধরো সিডি রক, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা মানে এগুলো তোমরা পড়লে বুঝবা, তেমন এনে পড়ার মতো তেমন কিছু নাই। তোমরা এটাই মনে রাখো, ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, ঠিক আছে। তারপর ই গভর্নেন্স মানে গুড গভর্নেন্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে দরকার স্বচ্ছলতা ও জবাবদিহি ব্যবস্থা। ডিজিটাল ব্যবস্থায় প্রচলনের জন্য সরকার ব্যবস্থামূলক আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থামূলক স্বচ্ছলতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। আচ্ছা, ই গভর্নেন্স মানে গভর্নমেন্টের মাধ্যমে মানে সরকার ব্যবস্থার মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় হচ্ছে ই গভর্নেন্স, মানে ওনার মাধ্যমে সরকারের মাধ্যমে আমরা যে সেবামূলক জিনিসগুলো পেয়ে থাকি হচ্ছে ই গভর্নেন্স, ঠিক আছে। যে যেমন শিক্ষার ক্ষেত্রে আমরা ই গভর্নেন্স ই লার্নিং একটু আগে বললাম যেটা এরকম। তারপরে এখন মাত্র যেমন ধরো একটা উদাহরণ দেই, যেমন আমাদের জেলা প্রশাসন কার্যালয়ে সকল সেবা স্বল্প সময়ে কম খরচে এবং ঝামেলাহীন ভাবে পাওয়ার জন্য চালু হয়েছে ই সেবা কেন্দ্র। ই সেবা কি? ইলেকট্রনিক ভাবে সেবা। যেমন কিভাবে? যেমন আগে তোমার যে পরীক্ষার ফলাফল গুলো আসতো না, পরীক্ষার ফলাফল গুলো অনেক আগের সময়, এখন তো তোমরা জানবা না, তোমরা যারা বড় ভাই বোন আছে মানে ধরো তোমার মামারা, ওনাদের থেকে জানবা যে মামা যে আপনাদের যে পরীক্ষা দিচ্ছেন এসএসসি এইচএসসি পরীক্ষাগুলো দিচ্ছেন, ওই ফলাফল গুলো আসতে কতদিন সময় লাগতো। এখন তো আমরা বর্তমান যুগে এসে আমাদের ফলাফল বের হয় আর আমরা ইন্টারনেটে আমরা রোজ আর রেজিস্ট্রেশন নাম্বারে সার্চ দিই, সাথে এসে পড়ে। কিন্তু ওই সময় কিভাবে আসতো? ওই সময় এমন সময় গেছে যে তাদের ফল প্রকাশ হয়ে গেছে অনেক আগে, 1 থেকে 2 সপ্তাহ শেষ হয়ে গেছে, যে তাদের ফল এখনো প্রকাশিত হয় নাই বা পায় নাই, তাদের অনেক মানে অনেক 2 থেকে 3 সপ্তাহ পর গিয়ে ফল প্রকাশিত হয়েছে। এখন বর্তমানে দেখো 21 থেকে আইসা যে আপডেট হয়েছে, আপডেট হওয়ার কারণে কিন্তু বর্তমানে তোমরা অনেক সহজে অনেক স্বল্প সময়ের মধ্যে অল্প মানে 2-1 মিনিটও লাগে না, তোমরা গুগলে যাও মানে টাইপ করো, তারপরে কিন্তু সার্চ দিলে তোমাদের রোল তারপরে রেজাল্ট আসে যাবে, ঠিক আছে। তো ই গভর্নেন্স তো বুঝছোই আশা করি। তারপরে পরের পৃষ্ঠে চলে যাও 8 নম্বর। এখানে আরেকটা আছে ই গভর্নেন্স এর মধ্যে আছে এটিএম, মোবাইল ব্যাংকিং। এটিএম তো তোমরা জানোই যে বর্তমানে আগের সময় যে মানুষ টাকা পাঠাইতো অনেকদিন পর, যেমন চিঠির মাধ্যমে, অনেক আগে কি করতো যে চিঠির মাধ্যমে কিন্তু আদান প্রদান হতো, যে চিঠির মাধ্যমে কিভাবে একজন আরেকজনের চিঠি পাঠাইতো, টাকা কিন্তু চিঠির মাধ্যমে পাঠাইতো, মানে অনেকদিন লাগে যেত 1 সপ্তাহ 2 সপ্তাহ। কিন্তু বর্তমানে দেখো একজন আরেকজনের বিকাশ নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারতেছে, এটা ই গভর্নেন্স। তারপরে এটিএম আছে, এটিএম কিন্তু 24টা ঘন্টায় চালু থাকে, কার্ড ঢুকাইবা পিন দিবা তারপর টাকা চলে আসে, ঠিক আছে। এই হচ্ছে ই গভর্নেন্স। ই সার্ভিস, ই সার্ভিস ওই একই ই সার্ভিসের মধ্যে কয়েকটা জিনিস আছে, এগুলো একটু ভালো করে পড়বা। এগুলো হচ্ছে পাঠ্যপুস্তকের মধ্যে ই সার্ভিসের মধ্যে ডিজিটাল সংস্করণ, যেমন ই পুঁজি, ই পর্যা, তারপরে ই টিকেট, টেলিমেডিসিন, অনলাইনের আয়কর হিসাব করার ক্যালকুলেটর ইত্যাদি। মানে ই সেবার মধ্যে এই কয়েকটা জিনিস আছে। এখন আমি তোমাদের সংক্ষেপে আলোচনা করে দিই। ই সার্ভিস, ই পুঁজির মধ্যে কি আছে? দেশের প্রথম দিককার ই সেবামূলক একটি সেবা। আচ্ছা, ই পুঁজিটা কি? দেশের 15টি চিনিকলের মধ্যে সকল আখ চাষী এবং এসএমএস এর মাধ্যমে পুঁজি তথ্য পাওয়া। যেমন এই যে কৃষকরা যে চাষ করে, চাষের জন্য কোনটা ভালো, তারপর হচ্ছে আচ্ছা দেখো আমরা করি তারপর বুঝি। তারপরে পুঁজি হচ্ছে চিনিকল সমূহের কখন আখ তারপরে সরবরাহ করতে হবে, এর আওতাধীন আখ চাষীদের জন্য অনুমতি পত্র। মানে আখ চাষ যে মেন আখ যে চাষ করে না, আখ কোনগুলো তোমরা জানো যে গ্রামের মধ্যে দেখবা আখ চাষ করে, যে যেমন আখের মধ্যে তোমরা তো অনেকে দেখছো যে আখের রস খাইছো, ঢাকার সঙ্গে কিন্তু অনেকে আছে আখের রস বিক্রি করে। এরকম আখ চাষিরা আছে না, ওই যে আখ চাষের জন্য অনুমতি পত্র, এরকম অনুমতি পত্রের জন্য ই পুঁজিরাই মানে মেন সেবা তাদের দিয়ে থাকে, ঠিক আছে। তারপর ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, এটা তো তোমরা এমনি বুঝো। এএমটিএস মানে হচ্ছে বর্তমানে যেমন মানি ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গায় কিংবা ট্রান্সফার করতে হয় মানে ইলেকট্রনের মাধ্যমে, যেমন বিকাশ নগদ দেখছেন। তারপর এখানে আছে
এখানে দেখো বর্তমান সময়, অনেক আগে কিন্তু অল্প সময়ে তেমন বেশি টাকা পাঠানো, অনেক বেশি টাকা পাঠাতে হলে এক জায়গা থেকে আরেকজনের টাকা নিয়ে যেতে হইতো। মানে ধরো একজন আরেকজনের মানে ব্যাগ দিয়া টাকা মানে অনেক ভয় থাকতো তারা, মানে ধরো 50,000 60,000 টাকা ব্যাগটা যখন নিত তারা অনেক ভয় থাকতো যে যদি চুরি হয়ে যায়, যদি কোনো সমস্যা হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে ধরো মানে এটিএম এর মাধ্যমে বিভিন্ন জায়গায় একজন আরেকজনের কাছে টাকাটা পাঠাতে পারতেছে। যেমন 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায়, বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে এরকম টাকা ট্রান্সফার করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ঠিক আছে, তারপরে ই পর্যা সেবা। আচ্ছা, বর্তমান দেশের সকল জমির রেকর্ড অনলাইনে সংরক্ষণ করা, এটিকে বলা হয় ই পর্যা। মানে ই পর্যা বড় বড় রেকর্ড, তো বই থেকে তথ্যসমূহ। আগের সময় দেখবা কি, যেমন যে জমির রেকর্ড, মানে জমি তোমার তোমার দাদা পরদাদা যারা ছিল অনেক আগে তোমাদের জমি লেখা দেওয়া গেছিল, কিন্তু বর্তমানে এই জমিগুলোর রেকর্ড গুলা, মানে জমিগুলোর যে দলিল পত্র, এগুলো অনেকে হারায় ফেলছে। মানে অনেক রেকর্ড আছে, মানে একজন আরেকজনের দখল করে নেওয়া যায়। মানে তেমন মানে দখল করার কারণে তোমাদের আর কিছু করারও থাকে না, তারপরে জমিটা আরেকজনের দখলে চলে যায়। কিন্তু বর্তমান সিচুয়েশনে এমন হয়েছে যে তোমার যে দাদারা আছে তারা এমন ভাবে যদি দলিল দেয়, মানে দলিল যে লেখা হয়েছিল, তোমার দাদারা যে তোমাকে দলিল, তোমার বাবারে দলিলটা লেখা দিছিল, এমন ভাবে এগুলা সংরক্ষিত আছে। মানে বর্তমান সিচুয়েশন আসে এই পর্যায়ের মাধ্যমে তুমি যদি তোমার দাদার এই সম্পত্তির বিভিন্ন তথ্য দিয়ে তুমি সরকারকে, মানে এই পর্যায়ের মধ্যে ওই তথ্যগুলো দাও, ইনশাআল্লাহ তোমার কাছে ওই ইয়াটা চলে আসবে, জমির দখল তোমার কাছে থাকবে, মানে তোমার কাছে একটা প্রমাণ স্বরূপ থাকবে না। ঠিক আছে, তারপরে ই স্বাস্থ্য সেবা। ই স্বাস্থ্য সেবা তো একটু আগে বলছিলাম। তারপরে রেলওয়ে ই টিকেটিং ও মোবাইল টিকেটিং। রেলওয়ে টিকেটিং তো বুঝোই, রেলওয়ে যেমন তোমরা এখন মেট্রো রেলে যাবা, মেট্রো রেল বা বিভিন্ন জায়গায় যাবা, টিকিট কাটবা, ঢাকা থেকে কুমিল্লা জেলা, তারপর ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে কক্সবাজার যায়। অনেকে ট্রেনে যায় না, ওই ট্রেনে যাওয়ার জন্য ট্রেনে ধরো অনেকে এখন বর্তমান, অনেক আগে যে সময় ছিল যখন অনলাইন যুগ ছিল না, যখন অনলাইনে টিকিট কাটা সম্ভব ছিল না, এখন তো বর্তমানে অনলাইনে টিকিট কাটা যায়। এখন তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবা, টিকিটটা কত রাত 10টার দিকে যাবা, টিকিটটা কাটা রাখলা, তোমার বাসায় বসে তোমার সব হয়ে গেল, মাত্র 5 মিনিট লাগবে। কিন্তু অনেক আগে যখন ছিল, আগে কিন্তু মানুষটা ওই ট্রেন স্টেশনে যাইতে হইতো, বাসা থেকে যায় এই 2 থেকে 3 ঘন্টা দাঁড়ায় থাকতো লাইনের মধ্যে, যে ধাক্কা ধাক্কি, মানে পারাপারি করে, মানে অবস্থা হাহাকার। একজন তো পুরা দুর্বল হয়ে পড়ে যেত, রোদ্রে গরমে খায় না, অবস্থা খারাপ, বুঝছো। কিন্তু বর্তমান সময় কতটা আপডেট করে নিয়ে আসছে, বর্তমানে সময় কতটা আপডেটের কারণে যে মোবাইলের মাধ্যমে তোমরা প্রথমে গুগলের মধ্যে যাবা, তারপরে টিকিট ছাড়া, তারপরে রেলের টিকিটের, রেলের স্টেশনে মানে একটা টিকিটের ইয়ে আছে, ওই যে ওয়েবসাইটে, ওয়েবসাইটে ঢুকবা, কত কোন জায়গা থেকে কোন জায়গায় যাবা সিলেক্ট করবা, তারপর টাকা দিয়ে দিবা, সেন্ড করবা, শেষ, তোমাদের টিকিট তোমার হাতে চলে আসবে। তুমি অটোমেটিক পরে গিয়ে তোমার দেখাই দিতে হবে যে আমার হয়েছে টিকিট কাটা, অটোমেটিক চলে যাওয়া যায়। মানে কত 5 মিনিট লাগে সর্বোচ্চ, কিন্তু আগে কত কষ্ট করতে হতো মানুষের। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের রেলওয়ে ইলেকট্রনিক টিকিট, টিকিট আর কি, মোবাইল টিকিটে এটাই। তারপর ই কমার্স বাংলাদেশ, এর মধ্যে যে ক্যাশ, এর মধ্যে আছে কি মোবাইল বা কার্ড ছাড়াও ই কমার্সের আরো একটি বিল পরিশোধ পদ্ধতি রয়েছে, এটিকে বলা হয় প্রাপ্তির পরিশোধ বা ক্যাশ অন ডেলিভারি। ওই যে ক্যাশ অন ডেলিভারিটা কি তোমরা যেমন জানো, যে তোমরা যারা অর্ডার দেওয়ার জন্য বিভিন্ন যে ফেসবুক থেকে দেওয়া, বিভিন্ন পেজ থেকে তোমরা কাপড় অর্ডার দাও না, যেমন কাপড়, পোশাক, বিভিন্ন পণ্য, ধরো সাপোজ একটা ইয়ে দিলাম, একটা মামপট দিলাম বা একটা মার্কারি দিলাম, এই মার্কার দেওয়ার জন্য অনেকে বলে না যে ভাইয়া ক্যাশ অন ডেলিভারি আছে। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আগে তোমার হাতে তুমি পণ্যটা পাবা, তারপর তুমি টাকা পরিশোধ করবা, অগ্রিম একটা টাকাও দিবা না, ওইটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এটা তোমরা অনেকে হয়তো বা জানো। এটা তেমন কিছু নাই। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি, এই কর্মক্ষেত্রে আইসিটিটা তোমরা একটু পড়ে নিবা, এইগুলাতে তেমন কিছু নাই। তারপরে সামাজিক যোগাযোগ ও আইসিটির মাধ্যম, এগুলা তোমরা, এগুলো তেমন লাগবে না, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, যেমন ইলেকট্রনিক ইন্টারনেট গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। তারপর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি হচ্ছে ফেসবুক আর টুইটার। আচ্ছা, ফেসবুক আর টুইটারের মধ্যে একটু সামান্য একটু পার্থক্য আছে। তারপর ফেসবুক আর টুইটারের মধ্যে পার্থক্য, ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট। 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে চালু করেন। মার্ক জুকারবার্গ কি করেন, এই যে ফেসবুকটা আবিষ্কার করে কত সালে, 2004 সালের 4 ফেব্রুয়ারি। একটা এমসিকিউ আসে, 2004 সালের 4 ফেব্রুয়ারি কি মার্ক জাকারবার্গ
তার কি বন্ধুদের নিয়ে একটি মানে ফেসবুক আবিষ্কার করে আর কি। তারপরে তারপর কি করে ফেসবুক যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ যেমন খুলতে পারে, তেমনি বন্ধুদের সাথে আছে। এটা শর্টকাটে তোমাদের বলি, ফেসবুকে তোমরা কি করো, আগের যেমন প্রথমে বেরিয়েছিল তখন কিন্তু প্রথমে পেজ টেস্ট করা যেত না, শুধু নর্মালি একজন আরেকজনের ফ্রেন্ড ছিল, মানে কথা বলতে পারতো, আদান প্রদান করতে পারতো। কিন্তু বর্তমান সময় দেখো একজন আরেকজনের পেজ করতে পারে, একজন আরেকজনের ফলো করতে পারে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারে, বিভিন্ন ভাবে নিজের ছবি পোস্ট করতে পারে, তারপর আরো কত কি, তারপর ধরো তোমার ভিডিও কন্টেন্ট ইত্যাদি মানে বিভিন্ন ভাবে পোস্ট করতে পারে। তুমি একজন আরেকজনের ভিডিওটা দেখতে পারতাছো, তোমার ফ্রেন্ডের ভিডিও দেখতে পারতাছো, লাইক দিতে পারতাছো, কমেন্ট করতে পারতাছো, শেয়ার করতে পারতাছো, আরো অনেক কিছু করতে পারতাছো। ঠিক আছে, তারপর টুইটার হচ্ছে কি সামাজিক মাধ্যম এখন বর্তমানে। আচ্ছা, আরেকটা জিনিস কি বলছে, ফেসবুক ব্যবহারকারী সংখ্যা বর্তমানে 2.7 বিলিয়ন, মানে বুঝতেছো অনেক বেশি ছড়াই গেছে, মানে সারা বিশ্বের মধ্যে প্রচুর ছড়াই গেছে, তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, তারপর টুইটারও একটি সামাজিক ব্যবস্থার মাধ্যম, কিন্তু বর্তমানে কিন্তু এই 2.7 বিলিয়নের কিন্তু থাইমা থাকে নাই, কারণ আস্তে আস্তে মানুষ আরো আপডেট হতেছে, আরো ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়তেছে, দিন দিন মানুষ আরো বর্তমানে যত আপডেট হবে তত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়বে। শুধু ফেসবুক না, মানে বাংলাদেশে না, বিশ্বের মধ্যে যতগুলা ওয়েবসাইট আছে সামাজিক মাধ্যম দেখবা এগুলো সব বিলিয়ন ছাড়াই গেছে। ঠিক আছে, ব্যবহারকারীর সংখ্যা। এখন আসে টুইটার হচ্ছে সেম একটা সামাজিক মাধ্যম, তবে ফেসবুকের সঙ্গে একটি মৌলিক পার্থক্য রয়েছে। মৌলিক পার্থক্যটা কি, এটিতে ব্যবহারকারীর সংখ্যা সর্বোচ্চ 140 ক্যারেক্টারের মধ্যে ব্যবহারের মাধ্যমে প্রকাশ ও আদান প্রদান করতে পারে। এজন্য একটিকে মাইক্রো ব্লগিং ওয়ে বলা হয়। ঠিক আছে, ওয়েবসাইট বলা হয়। 40 অক্ষরের এই বার্তাকে বলা হয় টুইট। ঠিক আছে, টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইলের পাতা দেওয়া থাকে, মানে ওই যে ফেসবুকের মধ্যে, যেমন তোমার ফেসবুকে তোমার প্রোফাইলের ভিতরে যাও, তুমি যে পোস্ট গুলো করছো, তুমি যে আগে শেয়ার করছো বা পোস্ট করছো, এই পোস্ট গুলো কিন্তু সব দেখা যায়। টুইটারও সেম, তোমার টুইটারের মধ্যে যা পোস্ট করবা, শেয়ার করবা, সবগুলো তোমার নিজের, এবং তুমি টুইটারের মধ্যে যা শেয়ার করবা তোমার নিজের প্রোফাইলের ভিতরে গেলে তুমি স্ক্রল করলে তুমি নিজেদের জিনিসগুলো দেখতে পাবা। ঠিক আছে, টুইটারের সদস্যরা অন্যান্য সদস্যদের টুইটার পাঠানোর সদস্য যেমন ফলো করতে পারে, এরকম একটু আগে যেটা বললাম। ঠিক আছে, বিনোদন ও আইসিটি। বিনোদনের ক্ষেত্রে আইসিটি যেমন, এটা সংক্ষেপে বলি, এখানে তোমরা পড়ে নিবা, আমি সংক্ষেপে বলে তোমরা এটা বুঝতে পারবে এটা কি। বিনোদন যেমন আইসিটি, যেমন কম্পিউটারের মধ্যে, কম্পিউটার বর্তমান যুগে অনেক আগের সময়ে যেমন চার্লস বেল যখন এই কম্পিউটারটা আবিষ্কার করছিল, যখন কম্পিউটার আবিষ্কার করেছিল তখন কিন্তু তিনি শুধু গণনা করার জন্য আবিষ্কার করেছিল, যেমন ক্যালকুলেটিং এর জন্য, মানে যে হিসাব নিকাশ করার জন্য শুধু কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে যতই আপডেট হচ্ছে, বাংলাদেশ যত আপডেট হচ্ছে, আস্তে আস্তে পৃথিবী যত আপডেট হচ্ছে, তত কম্পিউটার নতুন প্রযুক্তিতে আপডেট, মানে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল হয়েছে, বিভিন্ন সফট প্রোগ্রামিং আরো অ্যাড করে এমন পর্যায়ে নিয়ে আসছে কম্পিউটারকে যে যা ব্যবহার করা যায়, মানে ব্যবহারযোগ্য, যেমন ইউটিউব, তারপর বিভিন্ন সামাজিক মাধ্যমে কম্পিউটার অ্যাড করছে, মানে মোবাইলে যা ব্যবহার করা যায় তা সামাজিক এইটার মধ্যে সব অ্যাড করে নিচ্ছে। ঠিক আছে, যেমন ধরো তুমি গেম খেলতে পারতাছো, পাবজি বলো, ফ্রি ফায়ার বলো, তারপরে আরো আছে জিটিএ 5, বিভিন্ন গেম। এই গেম গুলো কিন্তু তোমরা কি করতে পারতাছো, মানে কম্পিউটারের মাধ্যমে খেলতে পারতাছো। অনেকই আছে, বিভিন্ন নতুন গেম আছে, মানে রিয়েলিস্টিক আছে অনেক গেম, ওইগুলো তোমরা খেলো। আমি জানি তুমিও খেলো, আমিও খেলি, সবাই খেলে ওটা বলি। ঠিক আছে, এই হচ্ছে মানে কি বিনোদনের আইসিটি। ঠিক আছে, আরো আছে অনেকে মানে অনেকবারই বিনোদন নেয়, যেমন টিকটক দেখে অনেকে অনেকবার। ঠিক আছে, তারপর ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ 2021 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করে, এটা আমরা প্রথমে করে আসছি। তারপর হচ্ছে 2021 সালে তার অর্ধ শতাব্দী পূর্ণ হবে, সেই কারণে সেই সময় আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি বিশেষ জায়গায় নেওয়ার একটি স্বপ্ন আমাদের সবাইকে স্পর্শ করেছে। 21 সালের শতকে এসে যে আমরা নতুন একটা মানে বিজ্ঞান প্রযুক্তির জগতে আমরা ঢুকতে পারবো, এটা আসলেই অনেকটা বাস্তবায়িত হচ্ছে, অনেকটা না পুরোটাই বাস্তবায়িত হয়ে গেছে এখন। তারপর কি অ্যানালগ আর ডিজিটাল। অ্যানালগ হচ্ছে, তোমরা তো জানো অ্যানালগ কি, অ্যানালগ হচ্ছে যে ঘড়ি কাঁটা, যেমন কাঁটাযুক্ত যে জিনিসটা হচ্ছে অ্যানালগ, আর ডিজিটাল হচ্ছে যেটা সংখ্যাযুক্ত। ডিজিটালের মধ্যে একটা জিনিস হচ্ছে, ডিজিটালের মধ্যে ডিজিট। আমরা কি ডিজিটাল কি জানি, সংখ্যা জানি না, 1 2 এরকম, 0 1 2 3 এরকম হচ্ছে ডিজিটাল। ডিজিটালের মধ্যে সংখ্যাযুক্ত যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে ডিজিটাল, আর হচ্ছে অ্যানালগ যে কাঁটাযুক্ত যে জিনিসগুলো থাকবে এটা হচ্ছে অ্যানালগ। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে কি আছে, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার 4টি সুনির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সেগুলো হচ্ছে কি, মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস,
দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। একটু দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা জানলাম, মানব সম্পদ আমরা জানি, তারপরে বাকিগুলো তো আমরা জানি। এখন একটা জিনিস বলছে যে প্রযুক্তির প্রসারের একটি সুন্দর দিক রয়েছে, কোন দেশ বা জাতির একটি নির্দিষ্ট প্রযুক্তির পিছনে থাকতে সব সময় তাদের পিছিয়ে থাকতে হয় না। যেমন বড় বড় লাভ দিয়ে অন্যদেরকে ধরে ফেলা যায়, তাই বাংলাদেশ তার সর্বশক্তিদের সামনে এগিয়ে অন্য দেশের সমান হওয়ার চেষ্টা করছে। বড় বড় লাভ দিয়ে কিন্তু দেখতে পাবো, বুঝছো এটা জিনিসটা কি বলছে, বড় বড় লাভ দিয়ে অন্যদেরকে ধরে ফেলা। একটা জিনিস মজার, কিন্তু আমি এটা লজিক কিছু বুঝতে পারি না, বড় বড় লাভ দিয়ে আবার কেন ধরে, ঠিক আছে। এর তো তথ্য প্রযুক্তির যুগ, বিভিন্ন ভাবে কম্পিটিশনের মাধ্যমে না আমাদের ধরতে হবে, ঠিক আছে। সরকার অগ্রহের কারণে দেশের তথ্য প্রযুক্তির অবকাঠামো গড়ে উঠতে শুরু করে। সারা দেশে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেটের সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ নেওয়া হয়েছে। আচ্ছা, মাত্র 1 থেকে 1.5 দশক আগেও এদেশে টেলিফোনের সংখ্যা ছিল নগণ্য। নগণ্য মানে কি? নগণ্য মানে কোনো গণ্য ছিল না, মানে গণনার কোনো হিসাব নিকাশ, মানে গণনা শেষ করতে পারবো না। কিন্তু বর্তমান সমাজে পুরা মানে গণার মতো কোনো ওয়ে নেই, মানে মানে প্রচুর প্রচুর মানুষ, যারা রিক্সাওয়ালা থেকে শুরু করে, মানে কৃষক থেকে শুরু করে যত বড় বড় বিজনেস, সবার হাতে দেখবা যে টেলিফোন আছে এখন। কিন্তু আগে দেখো, অনেক আগের সময়, এখন সিমও কিন্তু দেখো, সিম ব্যাপার বর্তমান সিম কিন্তু এখন ফ্রিতে দেয়। কিন্তু আগের সময় দেখো, যখন সর্বপ্রথম সিম বেরিয়েছে, তখন একটা সিমের দাম 60,000 টাকা ছিল। আমার নানা যে ছিল, তিনি একটা সিম ব্যবহার করতেন, তিনি বলছিলেন ওই সিমটা 5,000 টাকা মানে কিনছিলেন, এখনো আছে আলহামদুলিল্লাহ ওই সিমটা। আমার মামা ব্যবহার করেন এখন, আমার নানা মারা যাওয়ার পর আমার মামা এখন ব্যবহার করে, বড় মামা যিনি। কিন্তু এখন বর্তমানে যে সিম ব্যবহার করা যায়, কারণ সবাই মানে সিম ফ্রি দিয়ে দিয়েছে, তোমরা চাইলেই সিম নিয়ে নিতে পারো ফ্রিতে। কিন্তু কেউ কি কল্পনা করছিল যে 60,000 টাকার সিম মানে বর্তমানে ফ্রিতে দিল? কে জানে কবে মোবাইল আবার ফ্রিতে দিয়ে। আচ্ছা ঠিক আছে। তারপর 2018 সালে এই একটা জিনিস আছে, 2018 সালে 12 মে তারিখটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বাংলাদেশ বিশ্বের 57তম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে প্রেরণ করে। কততম রাষ্ট্র? এই একটা প্রশ্ন আসতে পারে, তোমরা একটা প্রশ্ন লিখানো। তো তোমাদের তো ভাইয়া ওই যে স্টোরেজ ফুল হয়ে গেছিল, তো এই জন্য মনে হয় ভিডিওটা কাট হয়ে গেছিল। তো তোমাদের এই জায়গায় আসলাম, 2018 সালের 12 মে তারিখ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এদিকে বাংলাদেশের বিশ্বের 57তম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে প্রেরণ করে। বঙ্গবন্ধু নিয়ে তোমাদের কিছু আসবো না, পুরো এটা পড়ার দরকার নেই। তাহলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। আচ্ছা, এগুলো তেমন দরকার নেই। আচ্ছা, এই অধ্যায়ে আলহামদুলিল্লাহ শেষ, আল্লাহর রহমতে। তো আমরা এমসিকিউ গুলো একটু দেখি, তোমরা বইটা নাও, এমসিকিউ গুলো দেখো, অনুশীলনী যে এমসিকিউ গুলো দেখো। লন্ডনের বিজ্ঞান জাদুঘরে যান্ত্রিক গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করা হয়? আমরা একটু আগে দেখছিলাম না, যে চার্লস বেবেজ কত সালে? 1991 সালে। দেখো একবার প্রথমে যাও, প্রথমে গেলে দেখবা, তোমরা বইয়ের যা বইয়ের হচ্ছে আমি বলে দিই পৃষ্ঠাটা 3 নম্বর পেজে তোমার লাস্টের দিকে দেখবা যে চার্লস বেবেজের 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস বেবেজ গণনা অনুসারে এই ইঞ্জিন তৈরি করেন, ঠিক আছে। তারপরে কোন আবিষ্কারের ফলে আজকের পৃথিবীর ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? ওই যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কি করছিল? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেছিল, ঠিক আছে। এই তড়িৎ চুম্বকীয় ধারণার কারণে কিন্তু বার্তা প্রেরণ করা যাইতেছে সম্ভব, ঠিক আছে। ফেসবুকের নির্মাতা হচ্ছে মার্ক জাকারবার্গ। তারপর হচ্ছে সরকারি কাজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে কি হচ্ছে? স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যায়, ঠিক আছে। তারপরে সরকারি সেবার মান উন্নয়ন হবে, ঠিক আছে। তারপর ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে, ঠিক আছে। তিনটাই তো সঠিক, ঠিক না? সরকারি তথ্যের জন্য এটি তো সবগুলো সঠিক হওয়ার কথা। তোমার মিলানিও ইনশাআল্লাহ, আমি আশা করি সবগুলো সঠিক। তারপর সুমন একটা উদ্দীপক দেওয়া আছে, সুমন সেন্ট মার্টিনে বেড়াতে যে অসুস্থ হয়ে গেলে ফোনে যে ঢাকায় এক চিকিৎসকের সাথে যোগাযোগ করে তিনি সুমনের দ্রুত ব্যবস্থা, মানে একদম লাইনে বুঝতে পারতো, মানে সুমন ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করতেছে, দেখি টেলিমেডিসিনের সেবা। আমার টেলিমেডিসিন কি? যে টেলি যোগাযোগের মাধ্যমে মেডিসিনের সেবা, মানে ডাক্তারের কাছ থেকে মানে ফোনে তথ্যের যোগাযোগের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করতেছে, মানে তথ্য হয়ে গেছে আর কি কি সেবা নেবো। তবে মানে দেওয়া আছে বহু নির্বাচনী মধ্যে ই কমার্স সেবা না,
ই কমার্স তো হচ্ছে যে বিজনেসের মধ্যে মানে বিভিন্ন মানে বিজনেসের সেবা, ইলেকট্রনিক সেবা কি, তারপর ই স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সেবা তো এটা ঠিক আছে। ই স্বাস্থ্য সেবার কারণ যেহেতু সুমন যে সেরমাটিকে অসুস্থ হয়েছে, চিকিৎসক মানে ডাক্তারের কাছ থেকে সেবা নিতেছে, স্বাস্থ্য সেবা এটা ঠিক আছে। তারপর টেলিমেডিসিনের সেবা এটাও ঠিক আছে, দুইটা ঠিক উপরে ঠিক আছে। সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রদান? আইসিটি। আইসিটি ভূমিকা প্রদান, কারণ আইসিটির মাধ্যমে তো আমরা তথ্য আদান প্রদান করতে পারতেছি, ঠিক আছে। তারপরে বাকিগুলো হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের ইনশাআল্লাহ লাগবে না, ঠিক আছে। এই অধ্যায়টা সমাপ্ত, আলহামদুলিল্লাহ। তো আশা করি তোমরা এই পুরো অধ্যায়টা বুঝতে পেরেছো। বুঝতে পারলে তোমরা এই অধ্যায় মানে লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং আমাদের পাশে থাকবা এবং নতুন একটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।